বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনাময় দেশ, আমি বারে বারে এটা অনুভব করি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শুধু আশেপাশের কয়েকটি দেশের সঙ্গে প্রতিযোগিতা করবে না, বরং বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, আমরা ছোট পরিসরের খেলোয়াড় নই, বরং দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়। বাংলাদেশ একটি অপূর্ব দেশ, যেখানে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করতে পারি। ড ইউনূসের এই কথাগুলো কি একটু গভীরভাবে ভেবে দেখেছেন? কেন তিনি এমন কথা বললেন? গত ৭-৮ মাসে তিনি কি এমন করেছেন? ভবিষ্যতেই বা কি করতে পারেন? চলুন একটু বিস্তারিতভাবে হিসাব কিতাব করা যাক। সম্প্রতি পুলিশের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ড ইউনূস। সেখানে তিনি নানান বিষয়ে কথা বলেন। তার মধ্যে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথাগুলো সবচেয়ে আলোচনায় আছে। ড ইউনূস বাংলাদেশের জনগণের সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশ সৌভাগ্যবান একটি দেশ। এখানে বিপুল সংখ্যক তরুণ রয়েছে যারা অত্যন্ত সৃজনশীল এবং সমস্যা সমাধানে দক্ষ। বিশ্বে এমন জনসংখ্যাগত সুযোগ আর কোথাও নেই। আমাদের তরুণরা নিজেদের বুদ্ধি ও দক্ষতা দিয়ে সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। তিনি নতুন বাংলাদেশের নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব। এটি একটি দলীয় প্রচেষ্টা হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এবং আমরা চাই এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে। এছাড়া ড ইউনূস কেন বলল যে আমরা ছোট স্টেজের নয়, বরং গ্লোবাল স্টেজের খেলোয়াড়? এ নিয়ে চারিদিকে বেশ বিশ্লেষণ চলছে। এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সহ মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া ফেসবুকে দারুণ একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ড ইউনূসের এমন কথার কারণ বিশ্বের সর্ববৃহৎ সৌর প্যানেল নির্মাতা চীনা প্রতিষ্ঠান লংগি বাংলাদেশে তাদের অফিস স্থাপন করতে যাচ্ছে এবং সৌর প্যানেল উৎপাদনে বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত পোস্টে লিখেছিলাম যে এবারের রমজানই প্রথম যেখানে সেহেরি, তারাবি ও ইফতারে মানুষ সার্বক্ষণিক বিদ্যুৎ পেয়ে স্বস্তি প্রকাশ করছে। জনমনের এ স্বস্তি ইউনূস দীর্ঘায়িত করতে চায়, যার অংশ হিসাবে গোটা বিশ্বের সর্ববৃহৎ সৌর প্যানেল চীনা জায়ান্ট লংগি বাংলাদেশে আসতেছে। চীনের রাষ্ট্রদূত এটাও নিশ্চিত করেছে যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য পাইপলাইনে আরও কয়েকটা প্রতিষ্ঠান রেডি হচ্ছে। এছাড়া বাংলাদেশে একটি বিশেষ চীনা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলও চালু হতে যাচ্ছে, যেখানে বিনিয়োগের জন্য বহু চীনা কোম্পানি আগ্রহ দেখিয়েছে। এটার ফলে ইকোনমির যেমন বুমিং হবে, পাশাপাশি নতুন করেও কর্মসংস্থান তৈরি হবে। ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার লক্ষ্য বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় উৎপাদন হাব হিসাবে তৈরি করা। তাই তিনি চীনা রাষ্ট্রদূতকে চীনের হাসপাতাল চেইনগুলোকে বাংলাদেশে আধুনিক হাসপাতাল স্থাপন এবং উভয় দেশের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড যখন দিল্লিতে এসে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন, ড ইউনূস তার আগেই চীনের জায়ান্ট কোম্পানি এনে এই প্রোপাগান্ডা ডিবাঙ্ক করে দিয়েছেন। একটা দেশের সিকিউরিটি ভালো না হলে এতগুলো জায়ান্ট কোম্পানি এদেশে বিনিয়োগ করতে রাজি হতো না। আন্তর্জাতিক খেলোয়াড় বলার পেছনে আরেকটা কারণও আছে। আপনারা জানেন, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করছে। কয়েকদিন পর আমাদের উপর শুল্ক আরোপ করবে না, তার কোনো গ্যারান্টি আছে? নাই। ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে সেই তুলা দিয়ে গার্মেন্টস পোশাক তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে। তখন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে শুল্ক আরোপ করে, তাহলে তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করতে পারবে না। তখন যুক্তরাষ্ট্র নিজে সংকটে পড়তে পারে, কারণ বাংলাদেশকে হয় তখন পোশাকের মূল্য বৃদ্ধি করতে হবে, না হয় যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমিয়ে দিতে হবে। তাই বাংলাদেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করতে যুক্তরাষ্ট্র যেন দ্বিধা দ্বন্দ্বে ভোগে, সেজন্য তাদের থেকেই তুলা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্মার্ট মুভ ইন্টারিম। মিরাজ মিয়া লিখেছেন, আমি নিজেও হতবাক হয়েছিলাম যে ইউনূস কেন নিজের ঢোল নিজে পিটায়ে বাংলাদেশকে গ্লোবাল স্টেজের খেলোয়াড় বলছেন। কারণ বিশ্বের সর্ববৃহৎ কোম্পানি এদেশে নিয়ে এসেছেন। বাংলাদেশে নিরাপত্তা নেই, এই প্রোপাগান্ডা ঠান্ডা মাথায় ডিবাঙ্ক করেছেন। বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করতে যুক্তরাষ্ট্রকে দ্বিধায় ফেলেছেন। চীন যুক্তরাষ্ট্র উভয়কে ব্যালেন্স করেছেন। বিদ্যুৎ নাই বলে আগেই ভালো ছিলাম এটা বলার পথ বন্ধ করে দিয়েছেন। তার সেই পোস্টে আবার নানানজনে নানান মন্তব্য করেছেন। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। রাকিব হাসান জয় নামের একজন আরও বিশ্লেষণ করে লিখেছেন, যখন বিশ্বের সর্ববৃহৎ সৌর প্যানেল নির্মাতা লংগি বাংলাদেশে অফিস খোলার সিদ্ধান্ত নেয়, তখনই এটা পরিষ্কার হয়ে যায় বাংলাদেশ আর সেই সীমিত পরিসরের খেলোয়াড় নেই। ইউনূসের টার্গেট অনেক বড়। দেশকে তিনি শুধু উৎপাদন হাব বানাতে চান না, বরং গ্লোবাল সাপ্লাই চেইনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে চাইছেন। এটা ভীষণ না বলে উপায় আছে?
লঙ্গির মতো জায়ান্টরা বাংলাদেশে ইনভেস্ট করছে কারণ তারা দেখছে এখানে স্ট্যাবিলিটি আছে, পটেনশিয়াল আছে। চীনা রাষ্ট্রদূতের কথাও সেটা ইঙ্গিত করে। আরও কয়েকটি বড় বিনিয়োগ আসছে, অর্থাৎ দেশের ইকোনমি বুম করতে চলেছে। ইউনূস এটাকে স্থায়ী করার জন্য স্বাস্থ্য, উৎপাদন, রপ্তানি সব সেক্টরে একসাথে মুভ করছেন। চীনের আধুনিক হাসপাতাল চেন, যৌথ স্বাস্থ্য সেবা কেন্দ্র সবই সেই মাস্টার প্ল্যানের অংশ। আর যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটা আসলে মাস্টার স্ট্রোক। তোলা আমদানির মাধ্যমে বাংলাদেশ এমন একটা স্ট্র্যাটেজিক পজিশনিং নিয়েছে যেখানে আমেরিকা নিজের লাভের দিক চিন্তা করে দ্বিধায় পড়ে যাবে। শুল্ক আরোপ করলে আমেরিকান বাজার নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এটা স্মার্ট ইকোনমিক ডিপ্লোমেসি, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে খেলোয়াড়রা করে। আর বিদ্যুৎ, এটা তো সরাসরি লাইফস্টাইল চেঞ্জ করে দিচ্ছে। রোজার মাসেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি। ইউনূস এটা শুধু ধরে রাখতে চান না, বরং এটাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান। কারণ দেশের ভেতরে স্ট্যাবিলিটি ছাড়া বাহিরের কেউই আসে না, সেটা প্রমাণিত। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। ভারতের আশঙ্কা আমেরিকা নিরাপত্তা নিয়ে টানাপোড়েন, সব এক পাশে। ইউনূস এই প্রোপাগান্ডা ঠান্ডা মাথায় ডিবাং করেছেন বাস্তব কাজ দিয়ে। সুতরাং আজ তিনি যদি বলেন বাংলাদেশ গ্লোবাল স্টেজের খেলোয়াড়, সেটা আর স্টেফ ডায়লগ না, এটা বাস্তবতা। এ তো গেল পেছনের কথা। সামনেও তিনি দেশকে বহুদূর নিয়ে যেতে চান। বাংলাদেশ বিশ্বের নেতৃস্থানীয় দেশের কাতারে পৌঁছানোর সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের অবশ্যই এই সুযোগকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ একটি মস্ত বড় সম্ভাবনাময় দেশ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তবে সেই সম্ভাবনাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না, ঠেকে যাচ্ছি। আজকে আমরা যে সুযোগ পেয়েছি, মস্ত বড় সুযোগ, সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা। এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি, কারণ হারিয়ে ফেলা সোজা, মুহূর্তে হারিয়ে যায়। সব মিলিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে গোটা দেশবাসী অনেক খুশি। অনেকেই বলছেন, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তাআলা এত বছর ধরে প্রফেসর ইউনূসকে তৈরি করেছিলেন সম্ভবত জুলাই গণহত্যার পরে ভারত এবং পশ্চিমের চাপ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। ডক্টর ইউনূসের গ্লোবাল কানেকশন না থাকলে পতিত ফ্যাসিস্ট এবং ভারত আমাদের পিষে ফেলত, দেশে দুর্ভিক্ষ লাগত, গৃহযুদ্ধও হতে পারত। বাঙালি এখনও অনুধাবন করতে পারে নাই প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। তাই অনেকে এখনই নির্বাচন চাচ্ছে না। তারা বলছেন বিপরীতে নির্বাচন চাই। এগুলো বলে হলো চাঁদাবাজরা। এই ফাজিলের দলগুলো রাষ্ট্র নিয়ে চিন্তা করে না, দেশের মানুষকে নিয়ে ভাবে না। লীগ থাকতে রাত দিন থাকছে দৌড়ের ওপর, এখন তারা সুখে থাইকা মুখে যা আসে তাই বলে। এরা কি কখন বুঝবে এই দেশটা আমাদের, এই দেশে আমরাই থাকব? হাজার শহীদের রক্তের বিচার না করে নির্বাচন হবে না। সংস্কার হোক আগে, তারপর নির্বাচন। সুপ্রিয় দর্শক, 1 বছরের কম সময়ে ডক্টর ইউনূস সরকারের ভালো কাজ কম নয়। তার মধ্যে আপনি কোনটিকে সবার উপরে রাখবেন? কমেন্টে যে কোনো একটি কাজের কথা জানিয়ে দিন। আমাদের আলোচনা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।